আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। পরমাণু আলোচনার সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম কথা হচ্ছে, ইরান এবং আমেরিকার মধ্যে যে পরমাণু আলোচনা আজকে ওমানের রাজধানী মাসকাটে শুরু হয়েছিল, সেটি শেষ হয়েছে। ইরান বলেছে গুড স্টার্ট, বাট আমেরিকা কি বলেছে? আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত জানা যায়নি। তার মানে আমেরিকা কি সন্তুষ্ট হতে পারেনি? সেই প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরে আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটি হচ্ছে যে ইরান বলেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে পরামর্শ করে পরবর্তী পর্যায়ে আরেক দফা আলোচনায় বসা হবে, বাট সেটি কবে হবে, অর্থাৎ পরবর্তী বৈঠক কবে হবে সেটা জানা যায়নি। তবে এটি নিশ্চিত যে সেই বৈঠক হবে ওমানের রাজধানী মাসকাটেই। বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানা যাচ্ছে ইরান শুধুমাত্র পরমাণু বিষয়ে আলোচনা করতে চেয়েছে, এর বাইরে কোনো আলোচনা করেনি। অথচ আমেরিকার দাবি ছিল যে পরমাণু আলোচনার বাইরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মহাকাশ কর্মসূচি, তারপরে স্যাটেলাইট প্রোগ্রাম, তারপরে ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কমানো, তারপরে প্রক্সি ফোর্সের সাথে সম্পর্ক কমানো, চীনের তেল রপ্তানি কমানো, এই সমস্ত বিষয় ছিল আমেরিকার দাবি। কিন্তু ইরান এদিকে যায়নি। কেন যায়নি? ইরান যে একেবারে আমেরিকার টোটাল দাবি দাওয়াগুলো ইগনোর করে দিল, এর কারণটা কি? তাহলে কি হতে যাচ্ছে? ওয়াশিংটন কি করবে? তেল আবিব কি ভাবছে? এই সমস্ত নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং এখান থেকে প্রশ্ন আসছে, আমেরিকা যদি এই আলোচনায় খুব সুবিধা করতে না পারে তাহলে কি যুদ্ধ করবে, নাকি পারস্য উপসাগর, আরব সাগর থেকে তার বিমানবাহী রণতরী প্রত্যাহার করে সরে যাবে? মানে ব্যাপারটি যদি এমন হয় তাহলে এই প্রশ্ন আসছে, ধীরে ধীরে কি আমেরিকার সাম্রাজ্য, অর্থাৎ তার যে পরাশক্তি, তার যে শক্তিমত্তা, এগুলো কি কমতে শুরু করেছে এবং একটা পর্যায়ে কি আমেরিকা ধীরে ধীরে ডুবে যাবে? এই সমস্ত নিয়ে আলোচনা করব। সঙ্গেই থাকুন সুপ্রিয় বন্ধু, সুপ্রিয় শ্রোতা। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, সবাইকে সুস্বাগতম। আসুন আজকের আলোচনা যদি ভালো লাগে, আগেই বলে রাখছি, এই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি পরিষ্কার করে জানিয়েছেন বৈঠকের শেষে যে আলোচনাকে তিনি গুড স্টার্ট বলেছেন, অর্থাৎ ভালো আলোচনা হয়েছে বা আলোচনাটার সূচনা বা আলোচনাটার শুরু ভালো হয়েছে। এখন তিনি একথাও বলেছেন যে ইরান আমেরিকার সাথে আলোচনায় বসলো, এই আলোচনার ভেতর দিয়ে ইরান তাদের কথাকে আমেরিকার কাছে পৌঁছে দিতে পেরেছে এবং আমেরিকার কথা ইরানিরা, অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ তার প্রতিনিধি দল, তারা সবাই শুনেছেন এবং দুই পক্ষ বিবেচনা করে একে অপরের দাবি দেওয়া, একে অপরের অবস্থান, এগুলো বুঝতে পারবে এবং বিবেচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারবে এবং পরবর্তীতে আরেক দফা বৈঠক হবে। বাট সেই বৈঠকটা কবে হবে সেটা তিনি জানাননি, বা ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি তিনিও বলেননি, বাট বৈঠক হবে এটি তিনি জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমেরিকা তাদের এত প্রস্তুতি নিয়ে রেখেছে, তাদের রণতরী, তাদের ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন, বিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার ওয়ারফেয়ার সিস্টেম, যত যা কিছু সমস্ত সবকিছুতে নিয়ে এসেছে এখানে। এবং আজকের বৈঠক শুরুর কিছুক্ষণ আগে আমেরিকার পক্ষ থেকে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। শুধু তাই না, এই নির্দেশনায় একথাও ছিল যে যে সমস্ত মানুষ ইরান ছাড়তে না পারবে বা যদি কোনো কারণে ইরান থেকে চলে যেতে না পারে, তাহলে তারা যেন জরুরি ওষুধ, পানি, খাবার এগুলো নিয়ে রাখে এবং নিরাপদ বাড়িতে, নিরাপদ ঘর বাড়িতে অবস্থান করে। এই যে বিরাট একটা হুমকি, জরুরি নোটিশ ইরান ছেড়ে চলে যাওয়ার জন্য, এর মানে মোটামুটি ভাবে এরকম মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। অর্থাৎ এইরকম একটা ভাব ছিল, এইরকম একটা ফ্লেভার ছিল যে ওমানের রাজধানী মাসকাটে আলোচনা ব্যর্থ হলে, যদি আলোচনা আমেরিকার মন মতো না হয়, অর্থাৎ আমেরিকার দাবি দেওয়া যদি না মেনে নেয় ইরান, তাহলে আমেরিকা ইরানের উপর হামলা চালাবে এবং সেই যুদ্ধ হবে ভয়াবহ, মারাত্মক। এইরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা কি তাহলে নিতান্তই এক ধরনের প্রতারণা, এক ধরনের কৌশল বা এক ধরনের চালাকি বা এক ধরনের ছলচাতুরি বা মানসিক চাপ তৈরি করা ইরানের উপরে? ব্যাপারটা যদি তাই হয় তাহলে এর ফল হিতে বিপরীত হবে। হিতে বিপরীত হবে কি করে?
আমেরিকা যদি এইরকম ভাবে ছল চাতুরির আশ্রয় নেয় বা ইরানের উপরে মানসিক চাপ তৈরির কৌশল নেয়, তাহলে একসময় কিন্তু ইরান বুঝে যাবে যে এটা মিথ্যা কথা। তার এই হুমকি বা সতর্ক বার্তাতে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই এখন ইরান অ্যাকচুয়ালি খুব একটা গুরুত্ব দিচ্ছেও না। ইরান বলছে আমেরিকা যদি যুদ্ধ চাই যুদ্ধ করব, যদি আলোচনা চাই আলোচনা করব। কোনোটার ব্যাপারে তাদের প্রস্তুতির কমতি নেই। পৃথিবীর কেউ বলতে পারবে না যে ইরান ডিপ্লোমেসির পথে হাঁটেনি। পৃথিবীর কেউ বলতে পারবে না যে ইরান আলোচনায় বসেনি, আলোচনা করেনি, আলোচনা চায়নি। এই কথা ইরানের জনগণও বলতে পারবে না। সেক্ষেত্রে ইরানের সরকার ইরানের জনগণের কাছে কিন্তু ফেয়ার থাকছে, পরিষ্কার স্বচ্ছ থাকছে। তারা জানছে যে আমাদের সরকার আলোচনায় বসেছিল, আমেরিকা সে আলোচনা মানেনি, সেটা ব্যর্থতা আমেরিকার। যেমন 2015 সালে পরমাণু চুক্তি হয়েছিল, ইরানের জনগণ জানে যে আমাদের সরকার চুক্তি করেছিল, সেই চুক্তি ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছে, ইরান ভাঙেনি। ফলে ইরানের জনগণ জানে যে ইরান এখানে প্রকৃতপক্ষে দোষী না, সরকার তাদের সরকার দোষী না। সেক্ষেত্রে ইরানের জনগণের সাপোর্ট কিন্তু সরকারের উপরে ব্যাপক। যে নাশকতা হয়েছে, যে বিক্ষোভ, যে সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে, সেটা কিন্তু সবকিছু না। তার বিপরীতে অনেক বড় সাপোর্ট ইরানের জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি আছে বা ছিল, আমরা সেটা দেখেছি। আমেরিকা যদি এইভাবে এক ধরনের ছল চাতুরির আশ্রয় নেয় এবং ভুয়া সতর্ক বার্তা দেয় বা প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ না করে, আমি বলছি না যে যুদ্ধ করা উচিত, আমি তাদের হুমকির ধরন বা তাদের পরিণতির কথা বলছি। যদি এরকম করতে থাকে তাহলে একসময় ইরান পাত্তা দেবে না, গুরুত্ব দেবে না। এটা তো দিচ্ছেই না এখন, আমি আগেও বললাম। এতে দাঁড়াবে যে ইরান ধীরে ধীরে বিশ্ব পরিমণ্ডলে গ্রহণযোগ্য অবস্থানে চলে এসেছে এবং আরো বেশি চলে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আমেরিকা কিন্তু ফাঁকা গুলির রাষ্ট্র হিসেবে গণ্য হবে। আমরা এর মধ্যে দেখেছি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার, তিনি সম্ভবত 8 বছরের ভেতর এই প্রথম ব্রিটিশ কোন প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেছেন এবং চীনের সাথে বিভিন্ন বাণিজ্য চুক্তি করেছেন। কানাডার প্রধানমন্ত্রী একইভাবে তিনি চীন সফর করেছেন এবং চীনের সাথে বহু সংখ্যক বাণিজ্য চুক্তি এবং অনেক কিছু করেছেন। এই দুইজন প্রধানমন্ত্রীর চীন সফরের কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের উপরে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। অথচ খেয়াল করুন, ব্রিটেন এবং কানাডা আমেরিকার ডান হাত বাম হাত। সেই ব্রিটেন এবং কানাডা এখন আমেরিকার থেকে দূরে চলে গিয়ে চীনের সাথে চুক্তি করছে। আবার কিউবার উপরে, মেক্সিকোর উপরে, ইরানের উপরে হামলার যে সমস্ত হুমকি দিয়েছে বিশ্ব নেতৃবৃন্দ, অনেকেই এটাকে পছন্দ করে। তো সেক্ষেত্রে এখন আমেরিকা নিশ্চয়ই ক্যারাকলে পড়েছে, এক রকমের ফাঁদে পড়েছে, এক রকমের চোরা বালিতে পড়ে গেছে, এখান থেকে বের হতে পারছে না ট্রাম্পের ভুল পররাষ্ট্রনীতি বা ভুল নীতির কারণে। তারা মনে করেছিল মাদুরোকে যেভাবে তুলে আনা হয়েছে, ইরানের নেতাদেরকে এইভাবে তুলে নিয়ে যাবেন, অথবা বিশাল রণতরী এবং প্রচুর সংখ্যক যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের উপরে যুদ্ধ করে, যুদ্ধ চাপিয়ে দিয়ে সবকিছু করে ফেলবেন। কিন্তু যখন দেখেছে যে ইরানের বাহিনী কিভাবে প্রস্তুত এবং তাদের সর্বাধুনিক প্রযুক্তি কিভাবে আমেরিকাকে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে, এটা দেখার পরে কিন্তু তিনি ভড়কে গিয়েছেন। আমরা কি কি দেখছি ইরানের যে প্রস্তুতি, এই প্রস্তুতির একটা ছোট্ট অংশ বলি। আমরা জানি যে গতকালকে ইরান খুররম শাহর 4 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে কমপক্ষে 2000 কিলোমিটার। কেউ কেউ বলছে যে এই ক্ষেপণাস্ত্র সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র এই খুররম শাহর ক্ষেপণাস্ত্রেরই একটা ভার্সন আছে যার পাল্লা 10 থেকে 12,000 কিলোমিটার। এবং গতকাল যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার স্পিড শব্দের গতির 17 গুণ। আমি আগের ভিডিওতে বলেছিলাম 15 বা 16 গুণ, পরে আমি দেখলাম স্টাডি করে যে 17 গুণ। তার মানে ইরান থেকে 1.5 থেকে 2 মিনিটের ভেতরে ইসরায়েলে চলে যাবে। এত সময় লাগবে কিনা সেটাও একটা কনফিউশন। এখন ইসরায়েল, আমেরিকা, ইরানের এই সমস্ত ক্ষেপণাস্ত্র, ড্রোন, বহু সংখ্যক বহু রকমের ড্রোন আছে। এক শাহেদ সিরিজেরই অন্তত 3 রকমের ড্রোন আছে। এই সমস্ত ড্রোন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, দূরপাল্লায় যেতে পারে এবং ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আবার শাহেদ 136 যে মডেল, এটা তো ডাইরেক্ট কামিকাজি ড্রোন, এটা আত্মঘাতী হামলা চালায়, যেখানে এটাই ক্ষেপণাস্ত্রের মতো এবং ঠেকানোই মুশকিল। আর এই যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ইরানের হাতে তো শুধু খুররম শাহর 4 এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র না, তাদের হাতে রয়েছে আপনার ফাত্তা 2, তারপরে খাইবার শেখান, এগুলো সবই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে। এরপরে রাশিয়া ইরানকে দিয়েছে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র, ওরেস্টিক ক্ষেপণাস্ত্র। ওরেস্টিক ক্ষেপণাস্ত্র একই রকমের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, তাকে ঠেকানোর মতো কোনো প্রযুক্তি বিশ্বে নেই, রাশিয়া দিয়েছে।
রাশিয়া S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে এই সাম্প্রতিককালে। আবার রাশিয়া দিয়েছে তাকে Su-35 যুদ্ধ বিমান, MiG-29, আগেই ছিল বোমারু বিমান Su-24, 25, এরকম নানা রকমের যুদ্ধ বিমান দিয়েছে। চীন দিয়েছে বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। তারপরে শোনা যাচ্ছে যে চীন বিমানও দিয়েছে। আবার এমন কথাও বাতাসে ভাসছে যে চীন অথবা রাশিয়া ইরানকে দূরপাল্লার বোমারু বিমান দিয়েছে। কারণ ইরান যে আমেরিকার বাংকার বাস্টার বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো, সেটা ব্যবহার করার জন্য দূরপাল্লার বিমান লাগবে। দূরপাল্লার বিমান এই মুহূর্তে তো ইরানের হাতে ছিল, তাহলে কি হবে? সেই জায়গা থেকে সেই অভাব পূরণের জন্য রাশিয়া বা চীন এগিয়ে এসেছে। এদিকে চীনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সরাসরি, এই কথাও আসছে। এবং ফ্যাক্ট হচ্ছে কি, যে কথা আসছে আজকে হালকা করে, সেই কথা দু একদিন পরে খবর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। চীন ঘোষণা দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যদি আমেরিকা যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে চীন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে ইরানের হয়ে। এর কারণ কি? অনেকগুলো কারণ আছে, তার ভিতরে এই যে আমি এই কয়েকদিন ধরে বলে আসছিলাম যে চীনের সাথে ইরানের সাথে এমন কিছু চুক্তি বা এমন কিছু ঘনিষ্ঠতা রয়েছে, বাণিজ্য, দ্বিপক্ষীয় স্বার্থ, সে এই জায়গায় চীন কোনো মতে ইরানকে ছাড়বে না। ইরান থেকে যত তেল রপ্তানি করা হয় তার 90%, 90% শুধু চীনে যায়। কেন যায়? চীনের প্রয়োজন। এর ভেতর দিয়ে কিন্তু বিরাট ডিপ্লোমেসি আছে এবং অর্থনৈতিক সম্পর্ক আছে, পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক আছে, পাশাপাশি সামরিক সম্পর্ক আছে। ইরান তেলের বিনিময়ে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির সামরিক এবং প্রতিরক্ষা সরঞ্জাম পাচ্ছে। ইরানের নিজের তো আছেই, চীন থেকে পাচ্ছে, রাশিয়া থেকে পাচ্ছে। আবার চমৎকার একটা অবস্থানে আছে ইরান এখানে, যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ, যেটা জিসিসি, যেটা এইটা ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা তৈরি করেছিল। সেই জিসিসির সদস্যরা এখন ইরানকে ব্যাকিং দিচ্ছে, ইরানের পক্ষে সমর্থন দিচ্ছে যে যুদ্ধ করা যাবে না, আমাদের ঘাঁটি মাটি, আমাদের সামরিক স্থাপন, আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করতে দেবো না। সংযুক্ত আরব আমিরাত দিতে চায়নি, কাতার দিতে চায়নি, সৌদি আরব চায়নি, আপনার ওপাশে তুরস্ক একই কথা বলছে, মিশর একই কথা বলছে। এরা বলছে যে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ না, বরং শান্তির পথে হাঁটো। এই সমস্ত দেশ যেখানে সবসময় আমেরিকাকে সাপোর্ট দিতে বাধ্য থাকতো, আমেরিকাকে কুর্নিশ করতো, সেখানে এরা এখন আমেরিকার প্রতি সমর্থন না দিয়ে, অন্ধ সমর্থন না দিয়ে, বরং যৌক্তিক সমাধান খোঁজার চেষ্টা করছে এবং ইরানকে সমর্থন দিচ্ছে। ইরানের প্রতি এই ধরনের সমর্থন দেওয়ার অবশ্য অনেকগুলো কারণ আছে। তার ভেতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইরানের যে সামরিক শক্তি, এই সামরিক শক্তিকে এখন কারোর পক্ষে ইগনোর করা সম্ভব হচ্ছে না, এবং কেউ চায় না যে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ করতে গিয়ে তার দেশ ক্ষতিগ্রস্ত হোক। ইরান পরিষ্কার করে ঘোষণা করেছে, যে কোনো দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে সাপোর্ট দেবে, সেই দেশের উপর হামলা করা হবে। ফলে তারা কেউ রিস্ক নিতে চাচ্ছে না। এইটা একটা সুবিধা আছে। এর পাশে পাকিস্তান সাপোর্ট দিচ্ছে ইরানকে। তো সমস্ত সবকিছু মিলে একটা বিরাট ডিপ্লোম্যাটিক সাপোর্ট এই মুহূর্তে এনজয় করছে ইরান। পাশাপাশি আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, এইটা নিয়ে আমি পরবর্তীতে একটা বিস্তারিত পূর্ণাঙ্গ একটা অ্যানালাইসিস করব, বিশ্লেষণ দেবো আপনাদেরকে, একটা ভিডিও করব আশা করি। তবু আজকে একটু অল্প বলে রাখি, ইরান সামরিক শক্তিতে এতটা এগিয়ে গেল কি করে? এই সামরিক শক্তি কিন্তু শুধুমাত্র এমন না যে ইরানের জনগণ বা ইরানের সরকার সমস্ত সবকিছু বাদ দিয়ে শুধু এর পিছনে ঢেলেছে, নট দ্যাট। সামান্য একটা অংশ ঢালে, খুব বড় বাজেট কিন্তু না। আমেরিকার যে বাজেট বা চীন বা রাশিয়া তার তুলনায় অনেক কম। বাট হাউ ইট ইজ পসিবল? মজার ব্যাপার হচ্ছে, অনেকগুলো ব্যাপার আছে। এর ভিতরে একটা জিনিস হচ্ছে যে ইরানের ছোট ছোট জিনিস অল্প খরচে নিজস্ব প্রযুক্তিতে নিজেরাই তৈরি করছে। তাতে যেমন আপনার একটা শাহেদ ড্রোন বলা হচ্ছে যে $10,000 থেকে $20,000, কেউ কেউ বলছে $70,000। এইটাকে ধ্বংস করতে আমেরিকার অন্তত $2 কোটি 3 কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এই যে আর্থিক একটা ইমব্যালেন্স, কোথায় $20,000 বা $50,000 বা $70,000, আর কোথায় $3 কোটি, অনেক পার্থক্য আমেরিকা আর ইরানের। এই যুদ্ধের খরচ ইরানের জন্য বহন করা যতটা সহজ, আমেরিকার জন্য তা না। এবং আমেরিকার জাহাজ, রণতরী, সৈন্য, বিমান, সমস্ত সবকিছু তার দেশ থেকে কোথায় এনে যুদ্ধ করতে হচ্ছে। সেক্ষেত্রে এটা আমেরিকার জন্য সহজ কোনো যুদ্ধ নয়। পাশাপাশি আরেকটা জিনিস, এই যে শুধু সামরিক খাত না, তো পরমাণু কর্মসূচি, মহাকাশ গবেষণা কর্মসূচি, যেটা স্যাটেলাইট পাঠায় প্রায় মাঝে মাঝে, এটা তো সহজ কাজ না। বিশ্বের কয়টা দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারে? খুব সহজ ব্যাপার। এটা অনেক উন্নত প্রযুক্তি, অনেক উন্নত গবেষণা,
তার প্ল্যাটফর্ম, তার পজিশন, তার ফ্যাসিলিটি এগুলো থাকতে হয়। এবং ধরুন কোথাও যদি কোনো প্রবলেম হচ্ছে সেই প্রবলেম সলভ করার মতো অবস্থা থাকতে হয়। এ তো সাধারণ কোনো ব্যাপার না। ফলে ইরান দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় ব্যাপক ডেভেলপ করেছে। আমি শুধু এই সমস্ত ইঞ্জিনিয়ারিং, এই বিজ্ঞান, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, এই সমস্ত কথা বলি কেন, তার মেডিকেল সেকশন যেটা তো বিশাল উন্নত। ইরানের মেডিকেল সেকশন সম্পর্কে উন্নত, কতটা উন্নত এটা অনেকে জানে না। এগুলো কিভাবে সম্ভব? যেগুলো করতে তো টাকা লাগে। অথচ ইরানের উপরে তো আমেরিকা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে আজ 1-2 বছর না, 47 বছর ধরে। তাহলে কি প্রশ্ন আসছে, এই নিষেধাজ্ঞা কাজ করছে না? খুব একটা কাজ করছে না, এটা পরিষ্কার। এটা পরিষ্কার কেন কাজ করছে না, এই সমস্যাটা কোথায়? আমেরিকার নিষেধাজ্ঞা খুব একটা কাজ করে না। কিভাবে ইরান এটাকে ইগনোর করে, ডিনাই করে বা নাকচ করে দেয়, বানচাল করে দেয়, এই সমস্ত নিয়ে একটা আলোচনা পরে আমি করে একদিন সময় করে করব। তো আজকে প্রথম দিকে যে প্রশ্নগুলো তুলেছিলাম তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তাহলে কি আমেরিকার সাম্রাজ্য তলিয়ে যেতে বা ডুবে যেতে বা ক্ষয়িষ্ণু হতে, ক্ষয় হয়ে যেতে শুরু করেছে? ইয়েস, আমারও তাই মনে হয়। আমারও তাই মনে হয় এই কারণে যে বিশ্বে আমেরিকা তার মিত্রদেরকে অনেকটাই হারাচ্ছে। যেমন ব্রিটেন এবং কানাডার মতো দেশ, আমেরিকার প্রধান শত্রু চীন, সেই চীনের সাথে বাণিজ্য চুক্তি করতে গেছে এবং আমেরিকার অসন্তুষ্টি অর্জন করে এতে। অর্থাৎ ব্রিটেন এবং কানাডার প্রধানমন্ত্রী চীনের সাথে চুক্তি করার কারণে আমেরিকা অসন্তুষ্ট হয়েছে। ওপাশে গ্রিনল্যান্ড যে দখল করে নেবে আমেরিকা বলেছিল, ডোনাল্ড ট্রাম্প বলেছিল, তা নিয়ে কিন্তু ডেনমার্ক এবং ইউরোপের বহু দেশ অসন্তুষ্ট। ফিলিস্তিনে ইসরায়েল যে বিরাট রকমের একটা ম্যাসাকার করে দিল, এই বিষয়টা নিয়ে কিন্তু অন্ধভাবে আমেরিকা এই অধিকৃত সরকারকে সমর্থন দিয়েছে। তাতে বিশ্বের মানুষ কিন্তু তার উপর ভীষণ ক্ষুব্ধ। এছাড়া এই যে ইরান, ভেনেজুয়েলা, কিউবা বা সব জায়গায় যেখানে দরকার সেখানেও, যেখানে দরকার না সেখানেও গিয়ে আমেরিকা যেভাবে কথা বলে কাজ করে, এই বিষয়গুলো বিশ্লেষকরা, রাজনৈতিক পর্যবেক্ষকরা, রাজনৈতিক মহল আসলে কেউ খুব একটা ভালো চোখে দেখে না। যার কারণে দিন দিন আমেরিকার বন্ধু অনেকেই শত্রুতে পরিণত হচ্ছে, অথবা শত্রু না হলেও অন্তত আমেরিকার পক্ষ ত্যাগের চিন্তা করছে বা পাশ ছেড়ে চলে যাচ্ছে। এটা আমেরিকার জন্য ভালো না। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব যে আমেরিকা বা মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়গুলো বুঝবে। আমি সবসময় বলি, আমেরিকার হাতে যে প্রযুক্তিগত সমর্থন রয়েছে, যে সক্ষমতা রয়েছে, তাদের যে আর্থিক সক্ষমতা, তাদের যে বিরাট অর্থনৈতিক বিস্তৃতি, তাদের যে নেটওয়ার্ক, তাদের যে মানে সামগ্রিকভাবে যে সক্ষমতা, এই সক্ষমতা, এই ডেভেলপমেন্ট, এই উন্নতি, এই প্রযুক্তি, এই আর্থিক খাত, এগুলো যদি সারা বিশ্বের কল্যাণে ব্যবহার করা হতো তাহলে পৃথিবীতে শান্তি বয়ে যেত। আমরা আশা করব আমেরিকা শান্তির দিকে ফিরে আসবে। ধ্বংস নয়, প্রকৃতপক্ষে গঠন করার ভেতর দিয়েই বিশ্বে সুন্দর একটা পরিবেশ তৈরি করা সম্ভব। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি যে কথা বললাম, আমেরিকা যদি ফিরে আসে তাহলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনাদের কি মনে হয় যে আমেরিকা শান্তির পথে ফিরে আসবে? তার আগে আর একটা প্রশ্ন করি যে আজকে ইরান এবং আমেরিকার মধ্যে যে পরমাণু আলোচনার সূচনা হলো, এই আলোচনার ভেতর দিয়ে আপনারা কি মনে করেন যে একটা শান্তিপূর্ণ সমাধান আসবে? আপনারা কি মনে করেন যে আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যে সমর্থন পাচ্ছে, এই সমর্থন দিন দিন আরো বাড়বে? কি মনে হয়? লিখুন কমেন্টে, লাইক করুন ভিডিও এবং শেয়ার করুন। সবশেষে বলবো আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।